স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমি তৌহিদ শান্ত, পুরো অনুষ্ঠানে রয়েছে আমাদের প্রতিদিনকার আলোচনার অনুষ্ঠান এটি। প্রতিদিনই আমরা একটি বিষয় ঠিক করি। আজকে সারাদিনে যে সকল ঘটনা ঘটেছে তার মধ্যে আপনারা জানেন বুয়েটের ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল, তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, তাদের 3 দফা দাবি এবং সেটি রাত পর্যন্ত গড়ালো এবং 2 উপদেষ্টার সঙ্গে বৈঠক, সেটি যেমন রয়েছে। এর সঙ্গে রয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাকসু এবং রাজশাহী ইউনিভার্সিটি রাকসু, 3টি বিশ্ববিদ্যালয়ে 3টি আমাদের অভিজাত বিশ্ববিদ্যালয় যদি বলা যায়, সেটি 3টি পুরনো বিশ্ববিদ্যালয় এবং দেশের রাজনীতিতে এই 3 বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট অবদান রয়েছে, প্রভাব রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন তো খুবই আলোচনার মধ্যে রয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমাদের এই সব কিছু মিলিয়ে এই ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচন ও সাম্প্রতিক বিষয় এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন ইয়ুথ লিডার এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বরাবরের মতো আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা বরাবর যে শিরোনাম দেখিয়ে আসি সেই শিরোনাম দেখিয়ে মূল আলোচনা শুরু করব। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কাল, জানিয়েছে ইসি। আগামীকালকে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির ফল জানা যাবে শিগগিরই। ফেব্রুয়ারির নির্বাচন বানচালে কিছু দল অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ ফখরুলের। সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান প্রয়োজন, বললেন প্রধান বিচারপতি। ডাকসুর নির্বাচনী প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের, পেছালো রাকসুর ভোট গ্রহণ। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে দেয়া হবে, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Nagod story, to cut it short, we have decided at the highest level that we are going to privatize Nagod and bring new investors. আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। দুর্নীতি রোধে ক্যাশলেস ইকোনমি চান এনবিআর চেয়ারম্যান। এবং রাজধানীতে 3 দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, দাবি পর্যালোচনায় 8 সদস্যের কমিটি করেছে সরকার। দর্শক দেখছিলেন শিরোনাম, আমরা আলোচনা শুরু করব। রাকিব আল হাসান, কেমন দেখছেন এই যে হল সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু, রাকসু এবং জাকসু, এই সবগুলো নিয়ে নিশ্চয়ই আপনি আলোচনা করছেন বা দেখছেন। আপনার কাছ থেকে আমি ভাইব্রেশনটা জানতে চাই, কেমন ভাইব্রেশন দেখছেন ছাত্রদের মধ্যে এই ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে, এবং এটি নিয়ে জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়বে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে কেমন দেখছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে সব কিছু মিলিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাই। দেখুন, শুরুতে আমার একটা স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, দেখুন, আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি 104 কিংবা 105 বছরের পদার্পণ করেছে, একটি ইউনিভার্সিটি কি শুধুমাত্র রাজনীতির জন্য গঠন করা হয়েছে কিনা, এটা আমার একটা বড় প্রশ্ন। আরেকটি বড় প্রশ্ন, একটি ইলেকশন মানে একটি এত বড় একটি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ইউনিভার্সিটির কাজ কি শুধু ইলেকশন করা, ডাকসু ইলেকশন করা? এখনও 105 বছর পরে এসেও যদি বলতে হয় হল সংকট, যদি বলতে হয় খাবার সংকট, ক্যান্টিন সংকট, নানা সংকট, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফোকাসের জায়গা, সে মূল ফোকাসের জায়গা থেকে কিন্তু বারবার সরে আসতে হচ্ছে। আপনি দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণা নাই, কোনো রিসার্চ নাই, কোনো সিম্পোজিয়াম অ্যানালিটিক বাজেট নাই, থাকলেও খুব স্বল্প, কীভাবে বন্টন হয় সেটা আমরা জানি না। তো সেই জায়গা থেকে মানে এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা শুরুতে আমার স্ট্যান্ড, এবং শুধুমাত্র এটা ছাত্রদের কথা আমি বলি না, আমি শিক্ষকদের কথাও বলি। লাল দল, নীল দল, সাদা দল, সবুজ দল, নানা দল নানা ধরনের বিভক্ত। এখানে সব কিছু আছে, শুধু শিক্ষার পরিবেশটা নাই।
গত এক বছরও আমরা দেখলাম ফেসিবাদীর কাঠামোর পরিবর্তনের পরে আমরা যে পরিবর্তনের কথা বলি, সেই পরিবর্তনের সুবাদেও কিন্তু আমরা আশা করছিলাম যে এখনকার রাজনীতিটা হবে মূলত সেটা নিয়ে ফাইট হবে, যেখানে বাজেট কত, এখানে শিক্ষার কীভাবে মান উন্নয়ন করা যায়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কেন এটা বারবার পিছিয়ে পড়ছে, সেটা নিয়ে কোনো গবেষণা আমি দেখিনি, গত এক বছর অন্তত আমি দেখিনি। তো সে জায়গা থেকে এটা খুব দুঃখজনক। আর সেকেন্ড কথা হচ্ছে কি, এই বাংলাদেশের এই মুহূর্তে, এটা আমি মিডিয়ারকেও আমি দোষারোপ করবো, আজকে সকালে একটা টকশোতে আমি সেম কথা বলেছি, সেটা হচ্ছে দেখুন বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো ইস্যু নাই, সব কিছু আপনি টিভি খোলেন, পত্রিকা খোলেন, ডাকসু ডাকসু ডাকসু। এই সরকারের গত এক বছর কী ব্যর্থতা, কী করা উচিত ছিল, কি করবে না করবে, সব কিছু মিলে ঢাকে যেন কেন যেন মনে হচ্ছে সেই ডাকসু চাকসু রাকসু নির্বাচন। কিন্তু বাস্তবতা ফিরতে হবে, মোট কথা হচ্ছে সেটা। এখন বাস্তবতা ফিরে আসি। বাস্তবতা ফিরে আসার অর্থ হচ্ছে গত 17 বছর ধরে আমাদের কোনো ইলেকশন নাই। সর্বশেষ যে ডাকসু ইলেকশনটি হয়েছে সেটিও কারচুপির একটা ইলেকশন, কিন্তু এটা উত্তেজনা তৈরি করেছে। আর এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তার একটি রিয়াকশাল হিসেবে হচ্ছে কি এই ছাত্র সংসদ ইলেকশনগুলো। এবং যেহেতু একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, ছাত্ররা ফ্রন্টলাইন ছিল, তো তাদের নেতৃত্ব বিকাশের একটা বড় সুযোগ এবার সেটা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বেশি চার্মিং যে জিনিসটা মনে হয়েছে, এবার অনেক বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো প্যানেল, অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস, এবং সেখানে নানা মত, নানা পথ, নানা বর্ণ, নানা গোত্র, সব কিছু মিলে একটা তুমুল পরিবেশ তৈরি হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে ভাইব্রেশনটা কেমন হচ্ছে, ভাইব্রেশনটা, হ্যাঁ, এটা একটা, আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আপনার শিরোনামে বলছিলেন যে কালকে রোডম্যাপ ঘোষণা হচ্ছে। তো জাতীয় ইলেকশন কীরকম হবে, জাতীয় ইলেকশন কেন্দ্রিক মানুষের প্রত্যাশা কী, সেটা নিয়ে মানুষের কতটুকু আশঙ্কা রয়েছে, সেটার সেই সংখ্যা থেকেও এই ইলেকশনটা মানুষের মধ্যে একটা পাস তৈরি করবে এবং একটা ভোটের পরিবেশ তৈরি করবে। যদি এখানে আরও অনেক যদি কিন্তু নানা অনেক কিছু রয়েছে, মূলধারা রাজনীতিক দলগুলোর মধ্যে নানা ধরনের সংকট, আশঙ্কা, মতনৈক্য, অনেক কিছু রয়েছে। তো সব কিছু মিলে যদি সব কিছু দূরেও রাখি আমি, ইলেকশনটা খুব বেশি দিন বাকি নেই। তার মধ্যে এখানে আরও অনেক কিছু যোগ করা হচ্ছে, যেমন এবারই প্রথমবারের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হচ্ছে। এবং আমি জানি না সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার জন্য ছাত্ররা আবেদন করেছিল কিনা, ছাত্ররা চেয়েছিল কিনা, প্যানেলগুলো চেয়েছিল কিনা, প্রার্থীরা চেয়েছিল কিনা, কাদের প্ল্যানে, কাদের উদ্দেশ্যে সেটাকে করা হচ্ছিল। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, এটি নিয়ে আলাদাভাবেই আমরা আলোচনা করব। তবে আপনার কাছে, আপনি বলছিলেন যে হেভিওয়েট প্রার্থী মানে হেভিওয়েট প্রার্থী অর্থে বোঝাচ্ছে যে ধরুন আমাদের গণ অভ্যুত্থানের যে, যেমন আমি বলছি আপনাকে, গণ অভ্যুত্থানে যে ছাত্রদেরকে আমরা সামনে সারে দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, রাস্তাঘাটে দেখেছিলাম, এখানে অনেকে আবার প্রার্থী হয়েছেন। যেমন আমি যদি বলি ছাত্রদলের প্যানেল থেকে আবিদ, সে আগে পরিচিত মুখ, বাকের আগে থেকে পরিচিত মুখ, কাদের আগে থেকে পরিচিত মুখ, উমামা ফাতেমা পরিচিত মুখ, ম্যাকমুল্লার বসু বাম প্যানেল থেকে এসেছিল, আরও অনেকেই, আমি অনেকেই চিনি পার্সোনালি, ব্যক্তিগতভাবে ওদের অনেকেই চিনি, আমি অনেকের সাথে কানেক্টেড। তো আমি এই অর্থে হেভিওয়েট বলছি কারণ এরা ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানেও সামনে সারিতে ছিল, তো তাদের একটা ব্যক্তি ইমেজ রয়েছে। যারা দলের প্যানেল ইলেকশন করতেছে তাদের দলের একটা ভোট ব্যাংক রয়েছে, যারা নিজস্ব প্যানেলের ইলেকশন করতেছে নিজস্ব প্যানেলের একটা ভোট ব্যাংক রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের একটা জনপ্রিয়তা রয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, পলিটিক্যাল ক্যারিয়ারের বাইরেও আপনি দেখবেন এরা কিন্তু অনেক সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, অনেকে লেখালেখির সাথে জড়িত, কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত। সে অর্থে আমি এদেরকে হেভিওয়েট বলছি। এবং আমি একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াই, এটা একটা গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক এনভায়রনমেন্টে এটা একটা খুব ভালো একটা আভাস দিচ্ছে। এবং আমি মনে করি যে সামনে এই ইলেকশনটা খুব একটা আমানের কাছে আসতে চাই। আমানুল্লাহ আমান, আপনার নামটা তো জানেন যে এর আগেও ছাত্রদলের তুমুল জনপ্রিয় একজন নেতা আমানুল্লাহ আমান, তার সাথেই আপনার নামেরও মিল আছে। ডাকসুর ভিপি ছিলেন তিনি এবং 90-এর গণ অভ্যুত্থানে তিনি ছিলেন ডাকসুর ভিপি। সেটা হচ্ছে কি 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে ডাকসু ইলেকশনটা, সেটা কিন্তু জাতীয় ইলেকশনে পুরো মোড়টা চেঞ্জ করে দিয়েছে। এবং সেই মোড়ে জনাব আমানুল্লাহ আমান, যার কথা আপনি বলছিলেন, তিনি পরবর্তীতে 91 ইলেকশনে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছে সারা বাংলাদেশে, 97,000 ভোট। ইভেন তিনি বেগম খালেদা জিয়ার বেশি ভোট পেয়েছিল, এতটা জনপ্রিয় ছাত্রনেতা ছিল উনি। হ্যাঁ, এটা যেটি বললেন রাকিব, এখান থেকে আমরা বুঝি যে ডাকসুটা কতটা প্রভাব রাখে বাংলাদেশের রাজনীতিতে। আমি এটা হয়তো বা বলতাম, বা সেখানে রাকিব আগেই বলে ফেলল। তো আমান, কেমন দেখছেন আপনাদের যে ছাত্রদলের যে প্যানেল দেয়া হলো, আপনাদের মানে যারা এই ডাকসুতে নির্বাচন করবেন, এই সব কিছু মিলিয়ে কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, বৈশাখী টেলিভিশনে যারা দেখছেন সহ আলোচক। আমার গলাটা একটু ভাঙা। দেখুন, আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণ অভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে একটি শিক্ষার্থীদের তীব্র আকাঙ্ক্ষার জায়গা ছিল, সেটি এক পর্যায়ে অনিশ্চয়তার মুখেই পড়ে।
যাই হোক, সকল দোলাচল প্রতিবন্ধকতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে একটি ডাকসু নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা আজকেও আমি ক্যাম্পাসে গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, একটি স্বতঃস্ফূর্ত ডাকসুর অপেক্ষায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সর্বশেষ যে ডাকসুটি হলো 2019 সালে, সেটি তো একটি পাতানো এবং যেভাবে গত 3টি জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক একই স্টাইলে 2019 সালের ডাকসু, যেখানে আগের দিন ভোট করা হয়েছে কৃত্রিম লাইন তৈরি করে শুধুমাত্র ছাত্রলীগকে জেতানোর জন্য যে একটি অপপ্রয়াস ছিল, সেটি ফ্যাসিস্ট হাসিনার সময় সর্বশেষ ডাকসুতে আমরা দেখেছি। কিন্তু আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে ভাই যে একটু আগে একটু বললেন, ওনার সাথে আমি একটু দ্বিমত করতে চাচ্ছি যে ডাকসু 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 আসলে হয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আপনি বড় ধরনের ভুল করবেন। কারণ পৃথিবীতে অন্যান্য দেশ আগে দেশ হয়, তারপরে বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি একটি দেশের জন্ম দিয়েছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, এটি এই বাংলাদেশ যত বড় সংকটে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তত বড়ই উদ্ধারকারী যে দলটি বলেন না কেন, যারা ঝাঁপিয়ে পড়েছে জাতির প্রয়োজন। এবং সর্বশেষ আমরা বলতেছিলাম যে এই প্রজন্ম, এরা ফেসবুক নির্ভর হয়ে গিয়েছে, এরা অ্যাপলিটিক্যাল হয়ে গেছে, রাজনীতি বিমুখ হয়ে গেছে, দেশপ্রেম নাই। কিন্তু দেখেন, সেই প্রজন্মের মাধ্যমেই বাংলাদেশে আরেকটি অভূতপূর্ব গণঅভ্যুত্থান সাধিত হলো। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যুগে যুগে বাংলাদেশের সংগ্রামে সংকটে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং ডাকসুর আজকে যে আবহাওয়াটি চলতেছে, এখানে ছাত্র সংগঠন হিসেবে আপনি যেটি ছাত্র দলের প্যানেল নিয়ে বললেন, দেখেন আমরা প্যানেলটি দিয়েছি একটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা ভোটাভুটি করে তাদের প্রতিনিধি, যারা ডাকসুতে প্রতিনিধিত্ব করবে, তাদেরকে আমরা নির্বাচিত করেছি। এবং আমাদেরকে নিয়ে যে একটি ন্যারেটিভ ছিল যে ছাত্রদল ডাকসু চায় না, বিশেষ করে আমি একদম নাম ধরেই বলি, ইসলামী ছাত্র শিবির থেকে বা অপরাপর যারা, এরা একটি বয়ান তৈরি করতেছিল যে ছাত্রদল ডাকসু চায় না। কেন, কি বয়ান এটা, কেন চায় না? এইটা আমরা দেখেন, আমাদের সংগঠন তো অনেক বড় সংগঠন, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। তো আমরা একটু মানে আমাদের প্যানেলটি সামনে আসতে একটু সময় লাগতেছিল, কিন্তু আমরা যৌক্তিক সময় দিয়েছি। কিন্তু ওই যে যেরকমের আমরা ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল সবচেয়ে বেশি অপপ্রচার প্রোপাগান্ডার শিকার হয়েছে। সেই প্রোপাগান্ডার অংশ হিসেবেই এমনকি আপনাদের টেলিভিশন টকশোতে অনেক উপস্থাপক, আমরা টকশোতে গেলে বলতো যে ডাকসুতে আপনারা কেন জিতে যাচ্ছেন না, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়া, যে আমরা কোথাও আমাদের কোনো আচরণে কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গি আসে না যে আমরা ডাকসু চাই না। তারপরে এই অপপ্রচারের সম্মুখীন আমাদের হওয়া লেগেছে। কিন্তু যখন আমরা প্যানেলটি ঘোষণা করলাম এবং প্যানেলের আবিদ, হামিম, মায়েত সহ আমাদের টোটাল প্যানেলে যারা এসেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের এই সমস্ত সহযোদ্ধারা যে সেশনের ছাত্র, সেই সেশনে ভর্তি হওয়ার পর থেকেই সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছে। এবং যে সময়ে আমরা দেখেছি যে অনেকে হাসিনার আন্দোলন তো ফ্যাসিবাদ বিরোধী ছিল না, প্রথমে ছিল কোটা বিরোধী। আমি বলছি যে 5ই আগস্টের আগে ছাত্রদল তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, আচ্ছা, হাসিনা বিরোধী আন্দোলন ছিল। সেই আন্দোলনে আমাদের এই প্যানেলের যারা আছে প্রত্যেকে, আবিদ, হামিম, মায়েত সহ প্রত্যেকেই, তাদের অসংখ্য ফুটেজ রয়েছে, যারা ফ্রম দ্য ভেরি বিগিনিং তাদের শিক্ষা জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি থেকে অথবা প্রথম সপ্তাহ থেকে তারা কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই আন্দোলনে ছিল। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যেমন আবিদের সে ঐতিহাসিক কথা, প্লিজ কাউকে ছেড়ে যায় না, আমাদের হামিমের অসংখ্য ফুটেজ রয়েছে, আবিদের অসংখ্য ফুটেজ রয়েছে, মায়েদের। তো আমাদের সহযোদ্ধারা প্যানেলটি ঘোষণার পরে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কি উচ্ছ্বসিতভাবে, কি আনন্দে, কি আনন্দ চিত্তে আমাদের আমি একটি বিষয় নিয়ে সরাসরি বলি, কারণ এখানে যেহেতু আমরা ইসলামী ছাত্র শিবিরের কাউকে আনতে পারিনি, কিন্তু তারপরেও তাদের যে সাদিক কাইয়ুম বলেন বা যিনি বিপি প্রার্থী, আমি নামটা ভুলে গিয়েছি, তিনিও এই অভিযোগ, সাদিক কাইয়ুম ভিপি প্রার্থী, তিনিও এই অভিযোগটি করেছেন যে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছে। এটা আসলে খুব হাস্যকর কথাবার্তা। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ভিসি মহোদয়, উনি আমরা প্রকাশ্যে কোনো ফুটেজ না দেখলেও ওনার যে জামাত সংশ্লিষ্টতা রয়েছে এবং উনি ওনার ছাত্র জীবনে যে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, এর অনেক
বিশ্বাসযোগ্য তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে ঘুরপাক খায়। এবং আপনি দেখবেন যে ফ্যাসিবাদী সরকার যখন ছিল তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনার পদলেহনকারী যে সমস্ত ভিসিরা এসেছে তারাও কিন্তু কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কাউকে নিয়ে কোনো কর্মসূচিতে যায় না। কিন্তু আমরা দেখেছি এই ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান, উনি ভিসি নিয়োগ হওয়ার পরের দিনই ঢাকা মেডিকেলে গিয়েছেন, ওনার সাথে সাদিক কায়েম ছিল। তখনও সাদিক কায়েম ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হয়নি, ওনারা তো পরে আত্মপ্রকাশ করেছেন। এবং বিভিন্ন অনুষ্ঠানে সাদিক কায়েম এবং শিবিরের সাথে ওনার যে স্পষ্ট সখ্যতা সেটা আমরা দেখতে পেয়েছি। এবং যেই সংগঠনকে আপনি 90-এর যে পরিবেশ পরিষদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আজকে পর্যন্ত যে পরিবেশ পরিষদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সিদ্ধান্ত গৃহীত হতো, সেখানে যে সংগঠন নিষিদ্ধ ছিল এবং যে সংগঠন বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রথম থেকে বিরোধিতা করেছে, সেই সংগঠনের নেতাকর্মীদেরকে পুনর্বাসিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি যে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন এবং যে ইসলামী ছাত্রী সংস্থা শিবিরের ভগ্নিপ্রতিম সংগঠন, সেই ইসলামিক ছাত্রী সংস্থা দেখা গেছে আমরা যখন হল কমিটি দিয়েছি আমাদের বোনদেরকে, বিশেষ করে ছাত্রদলের বোনদেরকে বিভিন্ন হলে যেরকম বুলিংয়ের শিকার হওয়া লেগেছে, মবক্রেসির শিকার করে আমাদের বোনদেরকে হল থেকে বিতাড়িত করার অপচেষ্টা করা হয়েছে। পক্ষান্তরে সেই শিবিরের যারা ইসলামী ছাত্র সংস্থা তাদেরকে কিন্তু এই ভিসি মহোদয় বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করেছেন। ইসলামী ছাত্র শিবির বলতে চেয়েছে যে যারা নির্বাচন কমিশনে আছে ঢাকা ইউনিভার্সিটির, আমি আপনার বক্তব্য শেষ করি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ছাত্র দলের পক্ষপাতদুষ্ট করার কোনো রকম কোনো সুযোগ এবং কোনো নজির ইতিমধ্যে স্থাপিত হয়নি। আমরা বরং একটি বৈরী পরিবেশের মধ্যে আমাদের মধ্যে আমরা হল কমিটি দিয়েছি, যেখানে অন্য সংগঠন হল কমিটি দিতে পারছে, ছাত্র ইউনিয়ন দিয়েছে, শিবিরের গোপনে ছোট ছোট টিম রয়েছে, সেখানে কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে। এবং সেই মবের পরের ঘটনা যখন ভিসি এবং প্রক্টর সাহেব নিবৃত্ত করতে গেলেন, সেইখানে তাদের সামনে যে সমস্ত শব্দ চয়ন করা হয়েছে, যে সমস্ত স্লোগান দেওয়া রাকিব হয়েছে, আপনার কাছে আসতে চাই। রাকিব, আপনি কি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ডটা রয়েছে ডাকসুর, সামগ্রিকভাবে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি আপনার প্রশ্নটাকে ভাইয়ের একটা কথার প্রসঙ্গে আমি বলতে চাই। উনি বলছে যে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর এই প্রয়োজন সেই প্রয়োজন। আমি ওনাকে যদি প্রশ্ন করি, ধরুন আন্দোলন, আমি অস্বীকার করতেছি না, কারণ ঢাকা ইউনিভার্সিটির কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় সারা ওয়ার্ল্ডে আমাকে একটা ইউনিভার্সিটি দেখান যে তাদের কাজে সারাক্ষণ রাজনীতি এগুলো নিয়ে পড়ে থাকা, কোনো ইউনিভার্সিটি নাই। এই ইউনিভার্সিটি বয়স 100 বছরের উপরে, এটা কিন্তু মানে 10-15 বছরের কোনো বয়স না, এটা কোনো কিন্ডার গার্ডেন না। আর একটা বিষয় আপনাকে আমি বলি, ধরুন আন্দোলন সংগ্রাম সব কিছুই বাংলাদেশে তো সব কিছু ঢাকা কেন্দ্রিক। তো বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক যদি কোনো আন্দোলন গড়ে উঠতো, ঢাকা ইউনিভার্সিটির কোনো বিকল্প নাই। আপনি তো ঢাকা কলেজ তিতুমির কলেজ থেকে আন্দোলন করবেন না। আর একটা বিষয় হচ্ছে কি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে কি আন্দোলন বলেন সব কিছু কিন্তু একটা স্বতঃস্ফূর্ত জিনিস। তো আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, গত 16 বছর তাহলে ঢাকা ইউনিভার্সিটি হাসিনা 14 ইলেকশনের ভিতরে কিছু করতে পারলো না কেন, 18 কিছু করতে পারলো না কেন, 24-এ পারলো না কেন? মোট কথা হচ্ছে কি এগুলো পিপল সেন্টিমেন্টটা কাজ যখন করে, পিপল সেন্টিমেন্টে অনেক কিছু ক্লিক করে যায়। আর একটা জিনিস আমি আপনাকে শুরু করলো কারা? শুরু করতে হবে। শুরু আপনার প্রতি তো নৈতিক দায়িত্ব ছিল। আপনি ঘুরে আসছিনার সময় কোন টকশোতে কিভাবে এরকম কথা বলছেন, আজকে যে বলতে পারতেছেন, সেই পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে। আমি তখন টকশোতে বলছি, আপনি চাইলে আমি আপনাকে ক্লিপ দেখাচ্ছি, আমি তখনও বলছি, দেখছি, আমি তখনও মারছিলাম, বহুত দেখছি ভাই। কি দেখছেন আপনি? আপনি যে একটা ঢালাক মন্তব্য করে ফেললেন না, আমি দেখাচ্ছি। আপনি ডাকসুর প্রয়োজনীয়তা বুঝেন না, আপনি কথা বলতে আসছেন। আমি অপ্রয়োজনীয়তা বলতেছি না, ডাকসুর প্রয়োজনীয়তা আমি প্রয়োজন বলতেছি না, এটাকে ওভার বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমি একটু রাকিবের কথা শুনি, তারপর আমার আপনি তো ইন জেনারেল একটা কথা বললেন, আমি কি করছি আপনি দেখবেন এটা। আচ্ছা রাকিব, আমরা আমাকে ওই এনসিবির মতো মিলাচ্ছেন, আমি তো ভিতরের লোক না, আপনি আমাকে শিবিরের মতো। আরে ভাই, আপনি কে দেশে জানেন? আমরা রাকিবের কথাটা শুনি, পরে আপনার কাছে আসবো। কথাবার্তা না বলে জি, আমি আপনার কাছে আসবো। ডাকসুর সম্বন্ধে জানেন না, কে নিয়ে আচ্ছা রাকিব বলেন। বলি আপনাকে, শুনেন। তো এখন হচ্ছে কি, ধরেন ডাকসুতে যিনি বিপি হবেন, আপনি আমার কথাটা জেনারেলি বুঝেন, ডাকসুতে যিনি বিপি হন তিনি তো এমপি মন্ত্রী না, তার হাতে কোনো বাজেট দেওয়া হবে না। তিনি কি করবেন? তিনি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেটা করবেন। আপনি আমার পয়েন্টটা বুঝেন, ছাত্রদের প্রতিষ্ঠান তিনি বাধ্য করবেন, প্রশাসনকে চাপ দিবেন। এখন মোট কথা হচ্ছে কি, আপনার প্রশাসনের কাছে তো বাজেট আছে, তাহলে প্রশাসন কেন সে দায়িত্ব পালন করতেছে না? তার মানে আপনার ইউনিভার্সিটি তো ফাংশন করতেছে না। আমার পয়েন্টের জায়গা হচ্ছে, আমি ডাকসুকে ছোট করতেছি না, কোনো কিছু আমি ছোট করতেছি না, আমি এটাকে গ্লোরিফাই করতেছি, এটাকে জাতীয় ইলেকশনে গ্লোরিফাই করতেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মূল জায়গাগুলো, স্ট্যাকিং জায়গাগুলোকে আগে হাত দিতে হবে। আমার আগে সেই পরিবেশটা হাত দিতে হবে। আপনি আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। আমাদের আগে এই যে শিক্ষকদের দলান্তর রাজনীতি, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের ইউনিভার্সিটিতে ছাত্রদের এই যে পরিবেশ, শিক্ষার যে পরিবেশ, শিক্ষাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত সবার আগে। পলিটিক্স না, পলিটিক্স এটা অপশনাল বিষয়। কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 40,000 স্টুডেন্ট, 40,000 স্টুডেন্ট কি পলিটিক্স করে? 40,000 স্টুডেন্ট পলিটিক্স করে না। তা আপনি ধরেন 2-4-5,000 স্টুডেন্ট পলিটিক্স করে। আপনি রাকিব, আপনাকে আমি
আমি সেটাই বলতে চাইলাম, উনি উত্তেজিত হয়ে গেলেন। যাক, এবার আমি আপনাকে বলি লেভেল আপনি শোনেন আরে আপনি শুনুন, ডাকসু কি এই যে ছাত্র সংগঠনগুলি প্যানেল দিচ্ছে, হ্যাঁ। ছাত্র সংগঠনগুলি প্যানেল না দিলেও ডাকসু কি হ্যাঁ। সাধারণ শিক্ষার্থী যারা স্বতন্ত্র প্যানেলগুলি আছে না, হ্যাঁ। তো তারাই তো শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলবে। এখানে আপনি রাজনীতিকরণ, আপনি বলতেছেন যে আরে কথা শুনে হ্যাঁ, বলেন। যে মানে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কি শুধু রাজনীতির জন্য, এদের কাজ কাম নাই, এইভাবে আপনি এইভাবে তো নরমালাইজ করতে পারেন না, এইভাবে বলতে পারেন না। আমি আপনি কথা না বুঝে আরে বা ডাকসু সম্বন্ধে বলবেন না। আমি বলছি মূল জায়গাগুলো ডাকসু তো কন্টিনিউয়াস প্রসেস না, ডাকসু তো কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, আপনি শেষ করেন যে কথাটি বলছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডটা কেমন দেখছেন? আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন তো মূল আনুষ্ঠানিকতা তো প্রার্থীর প্রত্যাহার বিষয় বা একমাত্র ব্যালট দিল, ব্যালট দেওয়ার পরে সবার পরিবেশটা নিশ্চিত করার জন্য এটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। কিন্তু এখন পর্যন্ত আমি লেভেল ফিল্ড হচ্ছে না বা কাউকে বাধা দেওয়া হচ্ছে এরকম কোনো সিনারি আমি দেখিনি। আর এটা তো ব্যাপারটা হচ্ছে, ধরুন এটা তো আসলে মানে মূলধারার পলিটিক্সের কোনো নৌকা দানের শীষ নাঙ্গলের কোনো পলিটিক্স নেই। এখানে স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টরাই ভোটার, এখানে বাইরের কোনো সুযোগ নাই। তারপরে ইলেকশন যারা পর্যবেক্ষক তারা ইউনিভার্সিটির লোকজন। তো সুতরাং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো মানে অসাদৃশ্য কোনো কিছু চোখে পড়ে না। এটা আসলে যেটা হচ্ছে কি, এটা এখানে একটা পলিটিক্সের ভিতরে পলিটিক্স এটা হবে, এটা আমি খুব নর্মালাইজভাবে দেখছি, খুব সিম্পল হিসেবে দেখছি যে একজন আরেকজনকে পলিটিক্যালি ঘায়েল করার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে দৃশ্যমান এখন পর্যন্ত মনে পড়েনি কোনো কিছু চোখে পড়ে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে আমান আপনার কাছে আসবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। রাকিব, আপনি বলছিলেন, আমান আপনার কাছে আসতে চাই, যেটি রাকিব বেশ কিছু কথা বলল, ডাকসু নিয়েই কথা বলল এবং ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমি রাকিবের কাছে জানতে চেয়েছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটি কেমন, সেই জায়গাটি উনি বলেছেন। আমি যে অভিযোগটি এর আগে বললাম যে ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের অভিযোগ করা হচ্ছে, আরেকটি বিষয় আমি বলি, সেটি হলো যে আপনাদের প্যানেলে একটি বিষয় দেখা গিয়েছে যে আপনার একটা পদে আপনাদের কোনো প্রার্থী রাখেননি, সেটি যেমন একটি বিষয়। আবার আরেকটি বিষয় যে আপনারা কিন্তু প্যানেলটা একটু দেরি করে দিয়েছেন, যেটি আপনি নিজেও বলেছেন। আপনারা কি মনে করেন যে এই সময়ে ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য বামপন্থী যেই সংগঠনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আপনারা কতগুলো পদে জিতে আসতে পারবেন? ভিপি এবং জিএস সহ আরও কতগুলো পদে জিতে আসতে পারবেন? দেখুন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবেন এখানে, কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা, ওনারা শুধুমাত্র দলীয় পরিচয় না, উনি কাকে ভোট দিবেন, সেই প্রার্থী ওনার ভোট পাওয়ার যোগ্য কিনা, তার ভিতর সে যোগ্যতা আছে কিনা ইত্যাদি মানদণ্ডে, এবং দেশে যেহেতু সাম্প্রতিক সময়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে এই প্রার্থীরা কে কোথায় ছিল এবং যেই একটি দুর্বিষহ শাসনামল ছিল বাংলাদেশে, সেই সময় কাদের কি ভূমিকা ছিল, এবং আপনি একজন শিক্ষার্থী এটা প্রেজেন্টেবল কিনা, সে আসলে ডাকসুর বিপিজিএস হওয়ার যোগ্যতা কিনা, নানাবিধ বিবেচনা শিক্ষার্থীরা রাখবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। যেটি বললেন যে একটি পদ আমরা খালি রেখেছি, দেখুন কিছুদিন আগে ছাত্রদলের একটি প্রোগ্রাম ছিল ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে, সেইখানে আমরা দেখেছি পরবর্তীতে এনসিপি আবেদন করেছে একই জায়গায় কর্মসূচি করার জন্য। আমরা ঔদার্য এবং উদারতার পরিচয় দিয়ে আমরা আমাদের স্থানটি পরিবর্তন করে আমরা শাহবাগে কর্মসূচি করেছি। অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তী সময় যে ইতিবাচক রাজনীতি, সেটি ছাত্রদল পদে পদে করে যাচ্ছে। আমাদের বোন তন্নি আপনার যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, পরবর্তী সময় যে নিষিদ্ধ হলো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, তারা যে আমাদের 18 জুলাই বন্ধুর না 14 জুলাই আমাদের বন্ধুর উপর যে নির্বিচার হামলা করেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের সেদিন আহত হয়েছিল। সেদিন রোকেয়া হলের সামনে একজন বোন, আপনার সবাই ছবিটি একদম একটি বহুল প্রচলিত ছবি, যে তার এখানে একটা আঘাত লাগার পরে সেটি সারা বিশ্বব্যাপী এই ছবিটি প্রচারিত হয়েছে। অর্থাৎ তখনকার খুনি হাসিনার পদলেহনকারী যে সন্ত্রাসী সংগঠন, তাদের সেই নির্মমতার একটি চিত্র সারা বিশ্বে ফুটে উঠেছিল। সেই বোনের সম্মানে আমরা এই পদটি খালি রেখেছি, এবং এটিও সাধারণ শিক্ষার্থী সহ সর্বমহলে প্রশংসিত হয়েছে না যে ছাত্রদল আরও একটি ইতিবাচক কাজ করলো। তো প্যানেল আপনি একটু দেরিতে হলেও তো যৌক্তিক সময় আমরা দিয়েছি, এবং যেটি আপনাকে প্রথম বললাম যে এই সংগঠনে প্রচণ্ড রকম নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে সেখানে, এবং একটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার মধ্যে যেহেতু আমরা দিয়েছি, তো প্যানেল ঘোষণার পরে সেই
কতটুকু সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়েছে সেটা ইতোমধ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে, যারা কিনা যখন অনেকেই ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, ছাত্রলীগের সাথে থেকে ছাত্রলীগের পদ নিয়েছে, খুনি হাসিনার গুণকীর্তন করেছে, পক্ষান্তরে আমাদের আবিদ হামিমরা তারা বুক ফুলিয়ে খুনি হাসিনাকে স্বৈরাচার বলে রাজপথে ছিল এবং জুলাই গণঅভ্যুত্থান ও সম্মুখ সারির যোদ্ধা ছিল। সেই যোদ্ধাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাশ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর পাশাপাশি যারা একটি মুনাফিকের রাজনীতি করেছে, খুনি হাসিনার সাথে ছিল এবং 5ই আগস্ট পরবর্তী সময়েও এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ কমিটি, এখন পর্যন্ত তাদের হলে হলে যে রাজনৈতিক অবস্থান সেটিকে স্পষ্ট করার মতো সৎসাহস যাদের নাই, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমানের জায়গা থেকে তাদের যে প্যানেল, সেই প্যানেলের ব্যাখ্যাগুলো দিল। রাকিব, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ইসলামী ছাত্র শিবিরের প্যানেল দেখেছেন, ছাত্র দলের প্যানেল দেখেছেন, আপনি উমামা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্ভবত ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আরও যারা দাঁড়িয়েছে সেই প্যানেলগুলো দেখেছেন, বা সেই যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে। আপনার জায়গা থেকে আমি বিশ্লেষণটা চাই যে এই যে যারা এই ইলেকশনে যাচ্ছে ডাকসুতে, কতটা স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে? দেখুন, আপনাকে আবারও ধন্যবাদ। এখানে অনেকগুলা প্যানেল হয়ে গেছে। আপনার যেটা শুরুতে যারা ডাকসু নিয়ে শুরু থেকে যারা সবচেয়ে উচ্চবাচ্য করেছিল সেটা হচ্ছে কি এনসিপির যে ছাত্র ভাতৃপ্রতিনিধি সংগঠন বাকচাস, কিন্তু পরবর্তী দেখা গেল যে এনসিপির অনেকগুলো প্যানেল। তো সেক্ষেত্রে এনসিপির অনেকগুলো প্যানেল বলতে এনসিপির আপনি দেখুন, এনসিপি থেকে তো আপনি উমামা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, পরে মাহিন সরকারের একটা প্যানেল রয়েছে, কাদের মাইন সরকার একটা আলাদাভাবে। মাইন সরকার তো এনসিপিতে নাই, এখন তাকে বহিষ্কার করা হয়েছে। আমি এনসিপি যে কালেকটিভ ফোর্স শক্তির কথা বলছি, এখন এই যে বোর্ডগুলো তো ভাগ হয়ে যাচ্ছে। তো সুতরাং এখন পর্যন্ত আমার কাছে যেটা আপনি ফাইটিং এর কথা যেটা বলছেন, ফাইটিং এর দিক থেকে আমি মনে করি যে দুইটা জোটের সবচেয়ে বেশি ফাইট হবে, একটা হচ্ছে ছাত্রদল আর হচ্ছে ছাত্র শিবির। এর মূল কারণ হচ্ছে দেখুন আপনার বাকি আবার বামদেরও অনেকগুলো জোট রয়েছে, সম্ভবত 2টা বা 3টা প্যানেল রয়েছে। উমামার মধ্যে আবার নারী, অনেকে উমামাকে নারী হিসেবে খুব হাই উঠেছিল, কিন্তু উমামার আরেকজন কাউন্টার পার্ট রয়েছে ইমি নামে একজন ক্যান্ডিডেট। তো এই মুহূর্তে সবার কিন্তু ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে, শুধুমাত্র 2টা প্যানেলেরই ভোটটা, দলীয় ব্যানারের ভোটটা ফিক্সড। একটা হচ্ছে ছাত্রদল আর একটা হচ্ছে ছাত্র শিবির। আর এর মধ্যে অনেকের, আমি শুরু ফার্স্ট পার্টে আপনাকে বলেছিলাম, অনেকে কিন্তু হেভিওয়েট বলেছে, অনেকে কিন্তু কারিশমেটিক কিছু ভোট রয়েছে, কারণ শুধুমাত্র দলীয় প্যানেলে আপনার বের হওয়াটা খুব কঠিন, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা, এবং সেখানে আবার কিছু জগন্নাথলের হিন্দু ভোট রয়েছে, তারপরে কিছু বাম ভোট রয়েছে, কলাবাগের কিছু ভোট রয়েছে, এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরও ভোট রয়েছে। ছাত্রলীগেরও কিন্তু ভোট রয়েছে। ছাত্রলীগে তো আপনি সবাইকে তো নিষিদ্ধ করতে পারেন, তারা তো ভোটে যদি পার্টিসিপেট করে তো তাদের ভোটটা কিন্তু একটা এক্সপেক্টর হয়ে যেতে পারে দিন শেষে। হ্যাঁ, তো এখন এই মুহূর্তে কোনো কিছুই, আপনি ওনাকেও সেম প্রশ্ন করেছেন যে ওনারা কতটুকু আশাবাদী, তো ওনার জায়গা থেকে উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছে, কিন্তু মানে এখানে কেউ কিন্তু ওভার কনফিডেন্ট কিছু বলা যাচ্ছে না। এবার ফোরকাস্ট দিতে পারবেন, আপনি কি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে এককভাবে মানে পুরো কারোই বের হওয়াটা খুব কঠিন, এখানে একটা মিক্সড হবে। কিন্তু আমার কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, আমরা যদি ভিপির ফোরকাস্টটা চিন্তা করি যে আবিদ এবং সাদিক কাইয়ুমের মধ্যে কেমন, এটা তো আসলে বলাটা খুব কঠিন। দুজনেই ভালো ক্যান্ডিডেট, দুজনে জনপ্রিয় স্টুডেন্টের কাছে, যার যার অবস্থান থেকে। তো সে জায়গা থেকে সাদিক কাইয়ুম এবং আপনার আবিদ, এই দুজনের মধ্যে মূল ফাইটটা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। আর এর মাঝখানে আরও কিছু ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু ওই আমি যেটা আপনাকে শুরুতে বললাম যে ভোট ভাগাভাগি হওয়ার কারণে তার একটু ব্যাকফুটে চলে যাবে আর কি। যদি বাকচাস যে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল তারা যদি একসাথে থাকতো, তাহলে তারাও একটা মূল মানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বা ভোটের মাঠে এই তিনটার সাথে ফাইট করতে পারতো। এই মুহূর্তে আসলে ফাইট হওয়ার সম্ভাবনা আমি কম দেখি। এই দুই প্যানেলের মধ্যে মূল ফাইট। আপনাকে যদি আমি নির্মমভাবে, আপনি যদি ভুলে যান যে আপনি ছাত্র দলের, আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র হিসেবে এবং এই রাজনীতি করার দেখে আপনার কি মনে হয় আবিদ এবং সাদিক দুইজনকে, আমি বলি না যে কে জিতবে এটা বলেন, কিন্তু দুইজনকে যদি আপনি মার্কিং করতে যান, মার্ক দেওয়ার দরকার নেই, তাদের দুইজনের কি কি সুযোগ সুবিধা রয়েছে, কেন কেন তাদের পিছনে এই স্টুডেন্টরা ভোট দিতে পারবে, তাদের ভালো দিকগুলোই জানতে চাচ্ছি। দুইজনের খারাপ দিক না, দুইজনের ভালো দিক জানতে চাচ্ছি। দেখুন, এটা কঠিন আপনার জন্য, কিন্তু এই জন্যই জানতে চাই। না, দেখুন, আমি প্রথমে আবিদের কথা বলি। আবিদ হচ্ছে, আপনি যখন সাদিক কাইয়ুম, দেখুন ভালো দিক আর খারাপ দিক এইভাবে আমি না বলে, আমি এইটাই খারাপ দিক দরকার না, আপনি ভালো দিকগুলোই বলেন। শুনেন, যদি 5ই আগস্ট না ঘটতো, যদি 5ই আগস্ট না ঘটতো, তাহলে সাদিক কাইয়ুম কিন্তু যে জায়গায় ছিলেন
তিনি ছাত্রলীগের একটি হল ক্যান্ডিডেট ছিল, সূর্য সেন হলে, সম্ভবত পোস্ট ছিল। এবং পোস্ট ছিল। সে পোস্ট। আপনি আচ্ছা, আমি শুনি। আপনি সে মিছিলের সামনে থাকতো, এবং সাদিক কায়েম যদি 5 আগস্ট না ঘটতো, সাদিক কায়েমকে আমরা কেউ জানতাম না, কিন্তু আমরা আবিদুল ইসলাম খানকে আমরা অনেকে চিনতাম, জানতাম। কারণ আবিদুল ইসলাম খান কবি জসীমউদ্দিন হলের সিনিয়র সহসভাপতি ছিলেন। আবিদুল ইসলাম খান আপনি হাসিনা বিরোধী এক দফা দাবির আন্দোলন, আবিদের কণ্ঠে অসংখ্য স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা দেখেছি। সুতরাং এই ধরনের একজন ব্যক্তির সাথে আমি আবিদের তুলনাই করতে চাই না। আজকে যদি 5 আগস্ট না ঘটতো, এস এম ফরহাদ ছাত্রলীগের যে সমাজ কল্যাণের যুগ্ম সাধারণ সম্পাদক, সেটাই আমি বলতেছিলাম। সে ওখানেই থাকতেন। 5 আগস্ট না ঘটলে এদের 5 আগস্ট না করলে তো ডাকসু নির্বাচনও কি আসলে এইভাবে না, হতো? ডাকসু হতো কি হতো না, সেটা একপাক্ষিক একটা ডাকসু তো 2019-এ হয়েছে, কিন্তু যে দুই ব্যক্তির তুলনা করলেন সেই তুলনাটা আমি করতেই চাচ্ছি না। আপনি যদি সাদিক কায়েম আবিদের সাথে আপনি না, আমি তুলনা করতে চাই না, আমি বলছি যে আবিদের কথাটা আবিদের মতো বলেন, সাদিকের কথাটা এই তো সাদিকের আমি মতো বলেন। দুইজনের মতনই বললাম। এখন সে সাদিক একটি সংগঠনের নেতা, এবং যেই সংগঠন নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের প্রশ্ন রয়েছে, এখন পর্যন্ত তারা যে তাদের যেই খোলস সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। সুতরাং আমি আপনাকে আবার বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি জায়গা, পেরেছি। যেই বিশ্ববিদ্যালয়ে আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনি জগন্নাথ হলে এখনো গণকবর রয়েছে, আপনি সার্জন জৌলক হলে অসংখ্য শহীদের কবর রয়েছে, শহীদুল্লাহ হলে রয়েছে। সুতরাং এই 71-এর আপনার ইসলামী ছাত্র সংঘ, মীর কাসেম আলীদের নেতৃত্বে যারা এদেশে গণহত্যা চালিয়েছে, তাদের উত্তরসূরিরা পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির নামে যে রাজনীতি করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শুনেন, আপনি কোনোভাবেই 71-কে অস্বীকার করে, 71-কে ওন না করে বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন কিছু করতে পারবেন না, এবং আগামী 2000 বছরও এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব না। এখানে, সুতরাং এই শুধুমাত্র একটি গণঅভ্যুত্থানের যে কোনো কারণে আলোচনায় আসার কারণে এই সংগঠনটির আজকে নাম আসতেছে, নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পরিবেশের সাথে কোনোদিনও ইসলামী ছাত্র শিবির যাবে না। এখানে ইসলামী এবং ছাত্র তারা শিবির থাকলে কিছু ভালো করতে হতো, পারবে যে না। এই ব্যাখ্যা এই এখানে এই কাউন্টারটা দিতে পারতো। তারপরেও আমরা তো জানতেই চাইলাম আমানের কাছে। রাকিব, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, 1 মিনিটের বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ডাকসুর আলোচনা নিয়ে কথা বলছিলাম। রাকিব, আপনার কাছে আসতে চাই, যেটি আপনি শুরু করেছিলেন, স্ট্রাইকিং ফোর্স, ডাকসুতেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কাজ শুরু করবে। দুজনের কাছেই প্রশ্ন রাখছি, রাকিব প্রথমে উত্তর দিন। সেটি হলো যে ডাকসুতে সেনাবাহিনীর প্রয়োজন কেন পড়তে পারে স্ট্রাইকিং ফোর্স হিসেবে? সেটার ব্যাখ্যা আসলে তারাও দেয়নি, আমার কাছেও নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় ডাকসুতে সেনাবাহিনী রাখাতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে না, রাখাতে আপত্তির কথা বলছি না, কিন্তু কেন কেন আমি সেটা বলতেছিলাম। এখন ডাকসুতে সেনাবাহিনী কেন প্রয়োজন, সেটা তো ধরেন মানে যারা এখানে ভোট করতেছে, যারা ক্যান্ডিডেট, যারা প্যানেল, যারা প্রার্থী এবং যারা ভোটার, হ্যাঁ, তো তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল কিনা বা তারা মতামত দিয়েছিল কিনা, তো সেটা তো আমরা জানি না। এখন এটা কার পরামর্শে, কার বুদ্ধিতে সেটা করলো, সেটা কিন্তু একটা মানে অজ্ঞাত জিনিস। আর যিনি আমি আগে বলেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে 40,000 মতো ভোটার, তো সেখানে তো ধরুন আমি যদি একটি পলিটিক্স ধরি, সবাই তার একটি পলিটিক্স করা না, এখানে সাধারণ শিক্ষার্থী সংখ্যাটাই বেশি। হ্যাঁ, তো সাধারণ শিক্ষার্থীদের আসলে এই সেনাবাহিনীকে নিযুক্ত করে তাদেরকে একটা ভীতিকর পরিবেশে ফেলে দেওয়াটা কতটুকু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত, কারণ প্রথমবার মতো তারা নিযুক্ত করছে এবং ভোট গণনা দিন থাকবে। কারণ এখানে আরেকটা, অনেকে আজকে সারাদিন দেখলাম এটা নিয়ে প্রশ্ন তুলছে যে মানে ঢাকা ইউনিভার্সিটি তো পুরোটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে, তাই না? তো তারা আমি একটু বলি, দর্শকের সুবিধার্থে বলি, 3টি স্তরে থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয় বিএনসিসি ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা থাকবে, দ্বিতীয় স্তরে পুলিশ, এবং তৃতীয় স্তরে থাকবে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে। এই 3টি স্তরে। হ্যাঁ, এখন এখানে তো দেখুন আপনার এখানে পুরো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। এখানে তো বাইরের কেউ আম জনতা তো সেখানে প্রবেশাধিকার নাই, তার ভোটদার অধিকার নাই, বা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার কোনো মানে এই ধরনের কোনো আশঙ্কাও নাই। তো সেই জায়গা থেকে তারা এটা কেন করলো এবং জিনিসটা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে, আর্গুমেন্টের পয়েন্ট হচ্ছে কি, যদি সেটা স্টুডেন্টরা চাইতো, প্রার্থীরা চাইতো বা প্যানেলরা চাইতো, তারা যদি সম্মিলিতভাবে চাইতো, তাহলে আমার মনে হয় আমান, আপনার কাছে কোনো যুক্তি আছে যে এই স্ট্রাইকিং ফোর্সের জায়গাটি কেন আনা হলো? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যতবার ডাকসু নির্বাচন হয়েছে এবং একটি স্বৈরাচারী আমলও ডাকসু ইভেন এরশাদের সময় তার পূর্ববর্তী সময় কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দিচ্ছিল বলে আমরা জানি না, এবং এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবং এইটি আমি মনে করি বাংলাদেশ নামক রাষ্ট্রের বর্তমান অবস্থার জন্য স্পষ্টতই লজ্জাস্কর বিষয়। নাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের, উনি একটি কথা বলেছেন যৌক্তিক, যে এখানে যারা ক্যান্ডিডেট তারা যদি চাইতো যে এই ধরনের কোনো শঙ্কা রয়েছে সেইটা তারা বিবেচনা করতে পারতো, কিন্তু কারোর সাথে কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো পক্ষের সাথে কথা না বলে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে এখন ওনাদের তাহলে এই আচরণ তো মনে হচ্ছে যেটা বিশ্ববিদ্যালয়ে আসলে সুষ্ঠু পরিবেশ নেই। আসলে যে পরিবেশটি রয়েছে তার সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে রাখার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না। সাধারণ শিক্ষার্থীরাও তাই মনে করে। আমি ঠিক এই মুহূর্তে জাতীয় যে বিষয়গুলো আগামীকালকে এই ভোটের বিষয়গুলো নিয়ে আসবেন নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশনের কালকের ঘোষণার চেয়েও, এই রোডম্যাপ ঘোষণার চেয়েও যেটি জানতে চাই যে এই রোডম্যাপ ঘোষণার পরবর্তী কি পরিস্থিতি দাঁড়াবে রাকিব? আচ্ছা, রোডম্যাপ যদি ঘোষণা হয়, বা আমরা রোডম্যাপে কি থাকতে পারে? রোডম্যাপে আমি একটু প্রথম আলো নিউজটা আজকে পড়লাম। রোডম্যাপে কি থাকতে পারে, তারা বললো যে তারা একটা খসড়া ড্রাফট তারা তৈরি করেছে এবং তারা আরও আজকে রাতে বা কালকের মধ্যে তারা একটু সংযোজন বিয়োজন করে কালকে এটাকে প্রকাশ করবে। আমার ধারণা যে রোডম্যাপে, এটা আমি ধারণা করে বলছি যে রোডম্যাপে হয়তো ধরুন ইলেকশন কবে থেকে তফসিল ঘোষণা হতে পারে, তারপরে তফসিল ঘোষণার পর থেকে যে মানে ইলেকশনের যে পূর্ব প্রস্তুতি, প্রি ক্যাম্পেইন, সেনাবাহিনীর প্রস্তুতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি বা আনুষঙ্গিক যে স্টেক হোল্ডারদের প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতির রূপরেখা এবং তার পরিপ্রেক্ষিতে একটি করা কি। কারণ হচ্ছে কি, যখন আপনার রূপরেখা সরকার ঘোষণা করবে তারপরে কিন্তু বাকি দায়িত্বটা কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার কিন্তু এটা কিন্তু নির্বাচন কমিশনার মানে ইসি তারা কিন্তু ডিল করবে। কারণ তারা রোডম্যাপ ঘোষণার পরে তফসিল ঘোষণা বা নির্বাচন কেন্দ্রিক যে আনুষঙ্গিকতার কাজগুলো একটা অটোনমাস বডি যেটা হচ্ছে নির্বাচন কমিশন তারা গঠন করবে। আমার ধারণা তারা এই দায়িত্বটাকে এটা ওভারকাম করে তারা এটা দিতে চাচ্ছিল। কিন্তু নির্বাচন কমিশন যেই সংস্কারগুলো করার জন্য আইনের প্রস্তাব দিয়েছিল, আইন সংশোধন করার জন্য, সেগুলো কি সরকার করে ফেলেছে? না, সেগুলো তো এখনো কোনো কিছু হয় নাই। আমরা ঐক্যমত কমিশনের ব্যাপারে প্রতিদিনই কথা হচ্ছে, আর এটার মেয়াদও বাড়িয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত। তো সেখানে এখন কোনো কিছু তো একটা আরেকটা সাংঘর্ষিক না, একটা কন্ট্রাডিক্টরি না। সেগুলো করার আগে রোডম্যাপ ঘোষণা কতটা এটা আমি মনে করি যে সেটা মানে যে দলগুলো আসলে ইলেকশনকে পিছাতে চাচ্ছে, ইলেকশন করতে ইচ্ছুক না, যারা নানা ধরনের বাহানা দিচ্ছে, আমার মনে হচ্ছে তারা এটাতে আরও বেশি ট্রিগার হতে পারে এবং তারা এটাকে প্রতি ট্রিগার হয়ে তারা আরও মাঠে নামতে পারে। তারা দাবি করতে পারে যে লেভিং ফ্রি ফিল নাই, আমাদের কথা শোনা হয় নাই, সংস্কার হয় নাই, বাস্তবায়ন হয় নাই, এই হয় না, সে হয় না, বিচার শুরু হয় নাই, বিচার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় নাই। তো এই ধরনের একটা উত্তেজনা পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, এটা আমার আশঙ্কা জায়গা থেকে আমি বলছি। আপনার কি মনে হয় রোডম্যাপ ঘোষণার পরের পরিস্থিতি কেমন হতে পারে? দেখুন, আজকে যারা বড় বড় কথা বলে যে সংস্কারে আলাপ করে, এই সংস্কারে আলাপ তো আসলে যেই পরিবেশে তৈরি হয়েছে সেই পরিবেশটি বাংলাদেশে যদি 3টি জাতীয় নির্বাচন 14, 18 এবং 24-এ বাংলাদেশের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারত, বিশেষ করে 24-এর যে আমিডামি নির্বাচন হলো, সেই নির্বাচনটিও যদি খুনিয়া হাসিনা মনে করেন যে সবারকে নিয়ে একটি অংশীজনের ভিত্তিতে নির্বাচনটি উঠিয়ে নিতেন, তাহলে কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হতো না। যেই দেশে 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের একটি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু গণ অভ্যুত্থানের বীজ নিহিত ছিল। সুতরাং আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা বিশেষ করে জামায়াত ইসলামী সহ এনসিপি এদেরকে দেখি যে বিভিন্ন বয়ান তৈরি করে, ইন্টেনশনাল বয়ান, যে মবক্রেসি তৈরি করে যে নির্বাচনের পরিবেশ নাই, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে নির্বাচনে যাওয়া যাবে না। অথচ এরা যে কতটুকু শহীদের রক্তকে ধারণ করে সেটি তাদের নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে কিন্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়, যে তাই মুখে এক কথা, অন্তরে এক কথা, কর্মে আর এক কথা। এরা যদি নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণা করে, এরা এই যে পিআরের নামে বা অন্য কোনো যে না এই সংস্কারের আলাপটি শেষ হয়নি, তারা একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করার জন্য তাদের একটি ষড়যন্ত্র থাকতে পারে বলে আমরা মনে করছি। কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা, যে না নির্বাচন হতে হবে এবং মানুষ তার ভোটাধিকার পড়ে প্রকৃত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে দেশের উন্নয়ন হবে, এটা সাধারণ মানুষে বুঝে। কারণ আজকে বিনিয়োগ অনেক এক প্রকার বন্ধ রয়েছে। বিশেষ শ্রেণীর মানুষ আজকে বাংলাদেশে শুধুমাত্র সুবিধাপ্রাপ্ত হচ্ছে, যে যারা 5ই আগস্টের কথা বলে চলে তাদের দ্বারা যে বাংলাদেশে কী সমস্ত ঘটনা হচ্ছে এটা আপনারাও জানেন। সুতরাং এরা একটি আলাপ নিয়ে আসতে পারে। আমরা মনে করি না তাদের এই আলাপটি বা তাদের এই দুর্বিসন্ধি বাংলাদেশে দীর্ঘায়িত হবে আর নির্বাচন প্রলম্বিত হবে, এটা আমরা মনে করি না। নির্বাচন কমিশন তারা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারতেছে এবং সরকারও, যে না আর বেশি দিন মানুষকে এরকম মূলা ঝুলিয়ে রাখা যাবে না, মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। আর যেই অপশক্তি এই চেষ্টাগুলি করতেছে, তারা
শুধুমাত্র এখন একটি তাদের ইতিহাসে সবচেয়ে সুসময় উপভোগ কিন্তু, করতেছে। আমি একটু আমান যেই ফোরকাস্টটি বললো, আমান যে পরিস্থিতির কথা বললো, এই পরিস্থিতিতে সামনে যদি আসলেই আমি যদি ধরে নেই যে এনসিপি পিআরের কথা বলছে, NCP না, PR জামাত কথা বলছে, ইসলামের জামাত এবং কথা ইসলামী বলছে, দলগুলো, হ্যাঁ। ইসলামী আন্দোলন তারা বলছে, তারা যদি আসলেই এই রোডম্যাপ ঘোষণার পরে যেটি আপনি উল্লেখ করলেন আন্দোলনের এক ধরনের কৌশল নেয়, সেক্ষেত্রে কি হবে আসলে? আর সেক্ষেত্রে সিনারিওটা যে কি হবে এটা আসলে তারাও নিজেরাও অনুধাবন করতে পারতেছে না, এবং এটা যে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন হচ্ছে কি ইলেকশনের রোডম্যাপ ঘোষণা হলো বা তফসিল ঘোষণা হলো, তো সেই ক্ষেত্রে যদি ধরুন বিএনপি বা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনকারী দল ছাড়া বাকি যদি ইসলামী আন্দোলন, তারপরে হচ্ছে আপনার জামাত এবং এনসিপি, এই দলগুলো বা গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এই দলগুলো যদি ইলেকশন বয়কট করে, তাহলে তো আপনি কি মনে হয় যে ইলেকশন হবে? কারণ শুধুমাত্র তো মানে বিএনপির জন্য বা বিএনপির যুগপৎ শরিক দলগুলোর জন্য তার ইলেকশন হবে না, কারণ এটা বাস্তবতা, তখন পরিস্থিতি তাই তৈরি হবে। তখন আমার ধারণা কি, ধরুন এই দলগুলা যারা পিআর কথা বলছে, যারা সংস্কার বাস্তবায়নের কথা বলছে, এরা তো এখন এই ক্ষমতাটা খুব উপভোগ এনজয় কিন্তু করতেছে। সংস্কারের ক্ষমতাটা খুব enjoy করতেছে। ন্যূনতম সংস্কার তো প্রয়োজন, ন্যূনতম সংস্কার তো বিএনপি চায় না যে তা না, বিএনপি তো চায়, আমরাও চাই, সবাই চায়, দেশের জনগণ চায়। বিএনপির তো 31 দফাটাই তো পুরো সংস্কার দফা। তার চেয়ে বড় কথা হচ্ছে কি বিএনপি তো 826টার মানে মধ্যে আপনি তো একটা জায়গায় 700 গেছেন, হ্যাঁ। 84টি হ্যাঁ। বিষয় ঐকমত্য কমিশনের যে সমঝোতা হয়েছে, এবং হয়েছে 826টার মধ্যে 775টা সব কমিশন মিলে রাজি হয়েছে। এবং শুধু তাই না, বিএনপি কিন্তু এটাও বলেছে যে এখনকার যেগুলো অধ্যাদেশ জারি করা দরকার সেগুলো আমরা করে ফেলবো, যেগুলো সংসদ লাগবে, পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টে আমরা করব। এবং পার্লামেন্টে করতে গেলে সে কিন্তু 2/3 বিএনপি দরকার লাগবে না, কারণ হচ্ছে কি এখানে গণঅভ্যুত্থান শক্তি বিএনপি যদি 2/3 না পায়, এরা তো যাচ্ছে। কারণ এখানে তো আমরা সবাই একমত, আমি আপনার ডিফারেন্ট দল হতে পারি, কিন্তু কিন্তু আমার সবাই তো তো মনে রাজি হয় হবে। আস্থার সংকট রয়েছে এতে, আস্থা যে- সংকট রয়েছে, কারণ হচ্ছে কি এরা তো সেফ ফিল করতেছে না, কারণ এরা জানে যে একটা ভোটিং প্রসেসে, ডেমোক্রেটিক প্রসেসে গেলে এরা অস্তিত্বহীন হয়ে পড়বে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি এরা যখন ক্ষমতাটা ভোগ করতেছে, এই যে ভার্চুয়াল ক্ষমতাটা জামাত ভোগ করতেছে, এনসিপি ভোগ করতেছে, এনসিপি তো সরকারও আছে, বিরোধীতে আছে, সব জায়গায় আছে, সর্বত্র বিরাজমান। এখন সব জায়গা থেকে এই ক্রিম খাওয়াটা সর্বত বিরাজমান। অ্যাবসলিউটলি। এখন হচ্ছে যে এখন এরা তো সর্বত্র বিরাজমান, এখন আজকে ইলেকশন হওয়ার পর তো এদের অনেকে অস্তিত্ব হুমকির মুখে পড়বে, এবং অনেকে হচ্ছে কি ধরেন এমন পরিস্থিতি দাঁড়াবে তারা তো মানে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট হতে পারবে না, সোসাইটিতে এস্টাবলিশমেন্ট হতে পারবে না, তো তারা তো এই রিস্ক নিতে আমরা চাচ্ছে না। একদম শেষ প্রান্তে, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে বিএনপির তখন করণীয় কি আছে? যদি যেটি রাকিব বললেন, এই দলগুলো যদি আসলেই বলে যে তারা নির্বাচনে যাবে না, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা সৃষ্টি হবে। এই ক্ষেত্রে বিএনপির কি প্রস্তুতি বা বিএনপি কি চিন্তা করবে? দেখুন, বিএনপি দেশের স্বার্থে এবং দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সে 5ই আগস্ট পরবর্তী সময়ে নজিরবিহীন ছাড় দিচ্ছে বিভিন্ন বিষয়ে। যাদের কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, তারা যে আলাপটি তৈরি করেছে যে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, ইভেন সেই তারেক রহমানের যে বয়স, সেই অনুযায়ী তার যদি বাংলাদেশের মানুষ ভোট দেয়, তার এই দেশে কয়েকবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু দেশের স্বার্থে সেই প্রস্তাবটি বিএনপি ঐকমত্য কমিশনে মেনে নিয়েছে। কিন্তু আজকে যে কথাটা উনি বললেন যে এরকম একটি শঙ্কা আছে, এটা কিন্তু তাদের প্রস্তাব না, এটা তারেক রহমান নিজেই অনেক আগে দিয়েছে। না, ওইখানে একটি শব্দ চয়ন ছিল যে পরপর 2বার পরপর 2বার গ্যাপ দিয়ে আমার হতে পারবে এরা যেভাবে চেয়েছে। না, আমি এর জন্যই বলছি যে অ্যাক্টিং চেয়ারম্যানের, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দূরদর্শিতাও কম না কিন্তু। নো, যেখানে এই সংস্কারের আলাপগুলি তো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বহু আগে থেকে করে আসছেন। যখন আজকে তো সংস্কারের আলাপ এসি রুমে শুরু হয়েছে, যখন মানে আমরা রাজপথে ছিলাম, যখন সেই মানে যেটি 27 দফা, যেটি জুলুম নির্যাতনের মধ্যে 27 দফা, পরবর্তীতে 31 দফা, এবং বেগম খালেদা জিয়ার সেই উনি অ্যারেস্ট হওয়ার আগে যে প্রস্তাবনাগুলি দেশের স্বার্থে দেওয়া হয়েছিল, সংস্কারের আলাপ তো তারেক রহমান 10 বছর আগ থেকে শুরু করেছেন এবং শেষ পর্যন্ত। এবং উনি যেটা বললেন যে এই 31 দফার ভিতরে এই যে সংস্কার আলাপগুলি সবই রয়েছে, একটু পরিবর্ধিত পরিমার্জিত এরকম সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে। যাই হোক, আজকে পিআরের নামে হোক, যে নামে হোক, এটা এই দুরভিসন্ধি মানুষ স্পষ্টভাবে বুঝতে পারতেছে যে জামাত মনে করছে যদি একটি নিউট্রাল ইলেকশন হয়, এবং এই যে যারা হাসিনার সাথে ছিল, চরমোনাইসহ ইত্যাদি ইত্যাদি, এদের জনগণের ভোটের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, সুতরাং তারা একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু তাদের উদ্দেশ্যে স্পষ্টত বার্তা হচ্ছে এই যে তারা যদি এই পরিস্থিতি তৈরি করে, তারা জনগণের কাছ থেকে ছিটকে যাবে, এবং সেখানে বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি যে অভিভাবকের ভূমিকা পালন করে আসছে, বিএনপি সবাইকে নিয়ে, সবাইকে অ্যাকোমোডেট করে একটা জাতীয় নির্বাচন হোক, সেই চেষ্টা শেষ পর্যন্ত করে যাবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে, বিএনপি শেষ পর্যন্ত সবাইকে নিয়েই সেটা পদে পদে বিএনপি উদাহরণ তৈরি করেছে। দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে কথাটি আমরা প্রথমে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ক্ষেত্রে পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যে কিনা পড়ালেখার বাইরে রাজনীতিটাকেই সামনে আনে। এটি হয়তোবা আপাতদৃষ্টিতে কথাটি সঠিকই দেখা যাচ্ছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি রাজনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি ইনভলভ হয়েছে এবং সেটার ফলাফলও দেখা গিয়েছে। তবে এটিও কিন্তু ভাবতে হবে যে সক্রেটিস বা সক্রেটিসের যে শিষ্যরা ছিলেন, সক্রেটিস, এরপরে আলেকজান্ডার, এবং এরাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মতো করেই আস্তে আস্তে এই যে এখনকার যে ওয়েলফেয়ার স্টেট, সেই স্টেটের ধারণাগুলো প্রকাশিত হয়েছে। যদি আমরা আমাদের মঠের কথা বলি, অতীশ দীপঙ্করের কথা বলি, তিনিও কিন্তু এইখানে অনেকগুলো মঠ ছিল যেগুলো বিশ্ববিদ্যালয়, সেভাবে বাংলাদেশের রাজনীতির জায়গাটি সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। একইভাবে যদি ইসলামিক বিশ্বের কথা বলা হয়, অটোমান সাম্রাজ্যের কথা বলা হয়, সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতির জন্য রাজনীতির উপরে অনেকটাই প্রভাব রেখেছে। তবে এক একটি দেশে এক একটি ফর্মে এটি হয়েছে। যাই হোক, আমরা যেটি ভাবতে চাই সেটি হলো যে ডাকসু নির্বাচনটি যেন এক ধরনের মড টেস্ট হিসেবেই দেখা হচ্ছে। আমি জানি না সরকার হয়তো বা সেইভাবে দেখছে কিনা, কারণ তা না হলে কেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে রাখা এবং ডাকসু নির্বাচনকে এতটা গুরুত্ব দেওয়ার, সব দিক দিয়েই গুরুত্ব পাচ্ছে, তারপরও একটু আলাদাভাবে মনে হচ্ছে যে গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো জাতীয় নির্বাচনের আগে যেহেতু অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই, সেহেতু হয়তো বা এই 3 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকেই এক ধরনের মড টেস্ট হিসেবে দেখা হতে পারে এরকমের। সেদিকে হলেও সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারুক এবং সেই জায়গা থেকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের যে ভূমিকা, সেই ভূমিকাটি আবারও জনমানুষের মনের মধ্যে পরিস্ফুটিত হোক এবং সেখান থেকে একটি সুন্দর নির্বাচন পাক দেশ এবং জাতি, সেই প্রত্যাশায় শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।